বিজ্ঞাপন বিরতির পর আবার স্বাগত। এখন খবর বিস্তারিত। পাকিস্তানকে ভারতের চরম সতর্কতা সত্ত্বেও সীমান্ত গুলির লড়াই অব্যাহত। মঙ্গলবার ভারী গুলিবর্ষণে ৫৫ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছে ২০ জন। পাকিস্তানকে ভারতের চরম সতর্কতা সত্ত্বেও সীমান্তে গুলির লড়াই চলছে। গতরাতে ভারী গুলি লড়াই এক ৫৫ বছরের মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০ জন। কিন্তু পাকিস্তানকে ভয় না পাওয়ার কথাই বলছে ভারতীয় সেনা। পাকিস্তান হামলা বন্ধ না করলে কোনো রকম আলোচনায় যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ভারত। গুলির জবাব গুলিতেই দেওয়ার নির্দেশ এসেছে উপর মহল থেকে। আন্তর্জাতিক সীমান্তে মঙ্গলবার রাত থেকে ভারী গুলির লড়াই চলছে। আহতদের মধ্যে ৩ জন ভারতীয় সেনা জওয়ান। যদিও গতরাতে ফ্ল্যাগ মিটিং এর বারংবার আর্জির পরও পাকিস্তানকে কোনো জবাব দিতে চায়নি ভারত। বিএসএফ সূত্রে খবর, তাদের ৬০টি ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানি রেঞ্জাররা। আর্নিয়া ও আরএসপুরা সেক্টরে গুলির লড়াই চলছে এখনো। There have been more than 400 ceasefire violations during this year. This is a matter of worry, because not only that the people in the area are affected, and as you know, there have been fatalities and a large number of people have been injured, but also there is a certain amount of insecurity that pervades the border regions. It is highly avoidable, and I think Pakistan must realize that this kind of a thing cannot go unpunished. Besides, the atmosphere is unnecessarily vitiated when our own government is trying very hard to develop friendly relations with all the neighboring countries. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর আবার স্বাগত। এখন খবর বিস্তারিত। ত্রিপুরা সফররত বাংলাদেশস্থিত ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী বুধবার সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে। কথা হয় বিদ্যুৎ যোগাযোগ সহ একাধিক বিষয়ে। সোমবার ত্রিপুরা সফরে আসেন ঢাকাস্থিত বাংলাদেশের ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী। তিনি বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানান, পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে যে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ থেকে সরবরাহ করা হবে এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তাছাড়া আগরতলা আখাউড়া রেলপথ স্থাপন, দক্ষিণ জেলার সাবরুম ফেনী নদীর উপর ভারত বাংলা সেতু নির্মাণ এবং বস্ত্রশিল্পে বাংলাদেশের ব্যবসায়ীরা যে রাজ্যে বিনিয়োগ করতে ইচ্ছুক সে ব্যাপারেও আলোচনা করা হয় মুখ্যমন্ত্রীর সাথে। এরপরে এই দিনেই ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী পালাটানা প্রকল্প পরিদর্শন করেন এবং জানান আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ থেকে একটি সার্ভে টিম রাজ্যে আসবে। এরপর সাবরুমের ফেনী সেতু এবং শ্রীনগর সীমান্ত হাটের কাজকর্ম তিনি ঘুরে দেখেন এবং আধিকারিকদের সঙ্গে এক বৈঠকও করেন। বুধবার রাতে তিনি বগাফা বিএসএফ ক্যাম্পে রাত্রি যাপন করবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখনো বাজারে চলছে পেট্রোলের আকাল। বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন। ফায়দা তুলছে কালোবাজারিরা। রাজ্য জুড়ে পেট্রোলের আকাল এখনো কাটেনি, বরং আরো তীব্র হয়েছে পেট্রোলের এই আকাল। ফলে প্রায় কর্মহীন অবস্থায় অধিকাংশ পেট্রোল যান চালকরা। এদিকে খোলা বাজারে অসাধু ব্যবসায়ীরা ২২০ টাকা দরে বিক্রি করছে প্রতি লিটার পেট্রোল। এই অবস্থায় বাইক সহ পেট্রোল যানগুলি ভুগছে চরম সংকটে। জানা যায়, মেঘালয়ের ধর্মঘট সেরে সোনারপুরে ধসে আটকে পড়ে পেট্রোলবাহী ট্যাঙ্কারগুলো। যদি খাদ্য দপ্তর সূত্রে বুধবার পেট্রোল সংকট স্বাভাবিক হওয়ার কথা সকালে থাকলেও এখনও স্বাভাবিক হয়নি। এখনও ট্যাঙ্কারগুলি আটকে থাকতে পারে সোনারপুর ধসে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ফলে বহু যান চালক পেট্রোলের অভাবে প্রায় কর্মহীন হয়ে পড়েছে। যদি শুক্রবার পর্যন্ত এই অবস্থা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। মণিরা বরণ করে নিলেন দেবী লক্ষ্মী দেবীকে। শারদোৎসবের দশমীর বিষাদ কাটিয়ে দেবী লক্ষ্মীর আগমনে আবারও মেতে উঠল বাঙালিরা। দশমী রাতে দেবী দুর্গার বিদায়ের যন্ত্রণাটা কিছুটা হলেও ম্লান হয়ে ওঠে কোজাগরী দেবীর আগমনে। এদিন আবার পূর্ণিমার নতুন আলোকে আলোকিত হয়ে ওঠে চারিদিক, আলোকিত হয়ে ওঠে সকলের মন। কেননা গৃহস্থের জন্য ধনের সম্ভার নিয়ে হাজির হন ধনলক্ষ্মী। তাই তো নানা আলপনা রঙের আদলে শব্দবাজি সমারোহে দেবীকে বরণ করেন গৃহস্থ রমণীরা। পঞ্চব্যঞ্জন ভোগ সাজিয়ে নিবেদন করেন দেবীকে। হয়তো বা সকলের মনে একটাই কামনা, মায়ের নিকট ধনধান্যে ভরিয়ে রেখো আমার ঘর। লক্ষ্মী পূজা, দুর্গা পূজার সাথে পূর্ণিমাতে লক্ষ্মী পূজা হয়, পূর্ণিমা তিথিতে।
তো এবং লক্ষ্মী পূজার মূল উদ্দেশ্য সারা রাত্র ধনের দেবী এবং সারা রাত্র জেগে লক্ষ্মী পূজা করতে হয়। যারা ব্রতীরা উপাস থাকবে সারা রাত্র পূজা বলে হবে, গান বাজনা করবে। এবং লক্ষ্মী পূজার মূল বিষয় লক্ষ্মী দেবী সারা রাত্র সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করে এবং প্রতি ঘরে ঘরে গিয়ে ডাক দেয় এবং সেই জন্য তাকে পূজা করবে। লক্ষ্মী তখন সবাইকে ডাকে যে কে জেগে আছে, ওই জাগার ফলেই তার যারা জেগে থাকে তাদেরই ধর্ম বৃদ্ধি হয়। আর সেই কারণে ওইটাকে কোজাগরী পূজা বলে। আর এই বছর লক্ষ্মী পূজার তিথিটা একটু ঝামেলা হওয়ার কারণে ধনের দেবতা এবং মহালয়ার পরেই পূর্ণিমা পরে সেটা লক্ষ্মী পূজা এবং লক্ষ্মী পূজার পরে যে অমাবস্যাটা হবে সেটা হবে শ্যামা পূজা এবং দেওয়ালি উৎসব। সংসারে সুখ শান্তি, সংসারে অভাব অনটন দূরকরণের লেগে লক্ষ্মী যেমন সুখ শান্তি দেয়, ঘরে ধন সম্পদ দিলে আজকে 14-16 বছর ধরে পূজা করতেছি। মানে একটা আনন্দ, ঘরে ঘরে লক্ষ্মী পূজা, এটা সবার কাছে একটা আনন্দ। লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমনধারী ভীষণ রোগাক আক্রমণের ফলে ব্যাপক ক্ষতির শিকার কালীকৃষ্ণনগর গ্রামের কৃষক পরিবার। নিরুপায় হয়ে সারা ভারত কৃষক সংগঠনের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েতে ডেপুটেশন সংগঠিত করে। আমন ধানে ভীষণ রোগাক্রমণ, ফলে ব্যাপক ক্ষতির শিকার কালীকৃষ্ণনগর গ্রামের কৃষক পরিবার। নিরুপায় হয়ে সারা ভারত কৃষক সংগঠনের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েতে সংগঠিত করে ডেপুটেশন। আশ্বিনের এই সময়তে ধানের থোড় আসছে, এরই মধ্যে ঝলসে যাচ্ছে সবুজ ধান গাছ। মাঠে মাঝে মাঝে বহু চাষির জমিতে ধান গাছ মরে গিয়ে পাকা ধানের মতো দৃশ্য এখন কালীকৃষ্ণনগর কৃষি মাঠের ছবি। যদি কেউ দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়, মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যাবে। জরুরি ভিত্তিতে দপ্তর রোগ পোকা দমনে যুদ্ধকালীন ব্যবস্থা না নিলে এবার আমন ফলনে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে আশঙ্কা কৃষক মহলের। এসব দেখে কৃষকদের মাথায় হাত, মাঠের দিকে চেয়ে হু হু করে উঠছে মন। কৃষকদের চোখ দিয়ে পড়ছে জল। সোনার ফসল ঘরে তোলা না গেলে কি খেয়ে বাঁচবে কৃষক পরিবার? কৃষি বিশেষজ্ঞদের অভিমত, ধানের ক্ষেতে এটা খুবই খারাপ রোগ। একবার ছড়িয়ে পড়লে মাঠের পর মাঠ ঝলসে যাবে। নাম ব্রাউন প্ল্যান্ট হুপার। জমিন নষ্ট হয়ে যাইতেছে, পোকা এভাবে আক্রমণে মানে কৃষকের ব্যাপক হারে ক্ষতি হইতেছে। আমরা প্রশাসনিকভাবে অনেকবার জানাইছি, সেক্টর অফিসার BLW এর কাছে জানাইছি, তারা আজকে পর্যন্ত আইলো না। হ্যাঁ, দেখে যে তারা একটা ওষুধ নির্ণয় করা, এই ভূমিকাটা পর্যন্ত তারা নিল না। কৃষকের মাথায় হাত। হ্যাঁ, কৃষক অন বেদিসা বিপিআকে। আপনি কি করেন? আমি কৃষক সংগঠনে কাজ করি, আমি কৃষক সভার নেতৃত্ব দিই এই এলাকার। আমি বারবার প্রধানে জানাইছি, প্রধান দপ্তরে জানাইছি। প্রধানের কিভাবে জানাইছেন? প্রধানের আমরা লিখিতভাবে ডেপুটেশন আকারে আমরা জানাইছি। বুধবার কালীকৃষ্ণনগর গ্রামের ও সাদাটিলা গ্রামের বহু ক্ষতিগ্রস্ত চাষিরা ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সুভাষ পালের কাছে ডেপুটেশন দিয়ে জানান যুদ্ধকালীন ব্যবস্থা গ্রহণের জন্য। ডেপুটেশনের নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার অঞ্চল কমিটির সভাপতি তপন পাল। ডেপুটেশন শেষে তিনি জানান দপ্তরের সাথে যোগাযোগ হচ্ছে। এদিকে গ্রামের নলি পাল, বাবুল পাল, বিপদবন্ধু পাল, কৃষ্ণধন পাল, সাদাটিলার রুল আমিন, শফিক মিয়া, রতীন্দ্র মল্লিক, শঙ্কর দাস, আব্দুল মান্নান সহ বহু হতদরিদ্র বর্গা চাষী প্রান্তিক চাষিরা সর্বশান্ত হয়ে এখন ছন্নছাড়া অবস্থায় আছেন। চাষিদের অনেকেই অভিযোগ করেন কৃষি দপ্তরের কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় BLW অফিসে দীর্ঘদিন ধরে তালা ঝুলছে, পাত্তা নেই কোনো কৃষি কর্মীর। অথচ গোটা মাঠ মহামারীর রূপ নিতে চলেছে কালীকৃষ্ণনগর কৃষি মাঠের। অফিস টফিস সব বন্ধ। কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দেখা গেল BLW তানে কাঁঠালের থেকে গেছে গা তানে আগরতলা বাড়িতে, যার দরুন কৃষিক্ষেত্রে এই যে দেখাশোনা করা জমিতে গিয়ে যে হঠাৎ যে এই সপ্তাহের মধ্যে যে মানে ব্যাপক হারে যে ধানের মরক
নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পের সাথে তাল মিলিয়ে খোয়াইতেও চলছে পেট্রোল পাম্পগুলি পরিষেবা নিয়ে তালবাহানা। আর তাই খোয়াইয়ে পেট্রোল পাম্প পরিদর্শন করলেন খোয়াই মহকুমা প্রশাসনের খাদ্য ও জনসম্পদ দপ্তরের আধিকারিকরা। রাজ্য জুড়ে জ্বালানি গ্যাসের তীব্র সংকট উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে খোয়াইয়ের অনবদ্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষের নিম্নমানের পরিষেবার ফলে খোয়াইবাসীর ভোগান্তির শেষ নেই। খোলা বাজারে পেট্রোল ডিজেল রমরমিয়ে বিক্রি হচ্ছে, আর পেট্রোল পাম্পে সাইনবোর্ড ঝোলানো পেট্রোল নেই, ডিজেল নেই। এই ধরনের অভিযোগ অনবদ্য পেট্রোল পাম্পের জন্য নতুন কিছু নয়। পরিশেষে বুধবার সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে পেট্রোল পাম্প পরিদর্শন করলেন খোয়াই মহকুমা প্রশাসনের খাদ্য ও জনসংবরণ দপ্তরের আধিকারিক সহ এক পর্যবেক্ষক দল। খোয়াইবাসীর বহু কাঙ্ক্ষিত একমাত্র পেট্রোল পাম্পটি চালু হবার পর যে আশা ছিল তাতে জল ঢালতে ব্যস্ত অনবদ্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে পড়েছে পাম্পটি। একটি গাড়িতে 12,000 জ্বালানি তেল আসে। এক গাড়ি তেল বিক্রি করলে 12,000 টাকা লাভ হয়। প্রতি মাসে 10 থেকে 15 গাড়ি তেল বিক্রি হওয়ার কথা। তারপরও নিয়মিত টাকা জমা দিতে পারে না পাম্প কর্তৃপক্ষ, ফলে জনগণের ভোগান্তির শেষ নেই। তবে পাম্প কর্তৃপক্ষ আবার বলছে সরকারি দপ্তরে লক্ষ লক্ষ টাকা বকেয়া। আবার সরকারি দপ্তর বলছে পেট্রোল পাম্প থেকে সঠিক সময়ে বিল পৌঁছচ্ছে না, তাই বকেয়া দিতে সমস্যার সৃষ্টি হচ্ছে, যার ফলে খোলা বাজারে পেট্রোল ডিজেল 150 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশ থেকেও অবৈধভাবে জ্বালানি তেল আসছে। অপরদিকে কালোবাজারিদের গুদামেও পেট্রোল ডিজেলের কোনো ঘাটতি নেই। এখন প্রশ্ন হচ্ছে কালোবাজারিদের গুদামে বিপুল পরিমাণে জ্বালানি তেল মজুদ হচ্ছে কিভাবে? জনগণ এ বিষয়ে কালোবাজারিদের হাতে সমস্ত পেট্রোল ডিজেল বিক্রি করে দেওয়াকেই দায়ী করছেন। আর পেট্রোল পাম্পগুলির প্রতি জনগণের অভিযোগ যে নেহাত অভিযোগ মাত্র নয়, তার প্রমাণ মিলছে মহকুমা শাসকের সাথে কথা বলেই। বুধবার মহকুমা প্রশাসনের প্রতিনিধি দলের পরিদর্শনের বিষয়ে মহকুমা শাসক সমিত রায় চৌধুরী জানান খুব শীঘ্রই জ্বালানি তেলের এই সংকট দূর হবে। তাছাড়া মহকুমা শাসক সমিত রায় চৌধুরী নিজেই স্বীকার করে নিয়েছেন যে অনবদ্য পেট্রোল পাম্প সম্বন্ধে ইতিমধ্যেই কিছু অভিযোগ ওনার কাছেও রয়েছে। পেট্রোল পাম্পটি গ্রাহকদের সঠিক পরিষেবা দিতে পারছে না বলে তাদের ইতিমধ্যেই শোকজ করা হয়েছে বলেও জানালেন মহকুমা শাসক। দুটো পেট্রোল পাম্পে এখন কিছুদিন ধরে আমাদের পেট্রোলের ভীষণ ক্রাইসিস এবং ডিজেলেরও আজকে থেকে আমাদের রিজার্ভ স্টকে পড়লো। তো আমরা এই পেট্রোল এবং ডিজেলকে আনার জন্য আমরা আগরতলায় এবং শিলচরে যোগাযোগ করছি, যাতে তাড়াতাড়ি আমরা ট্যাঙ্কারগুলি আনতে পারি। এবং আমাদের যে পেট্রোল পাম্পের এজেন্সি আছে তাদেরও টাকা জমা দেওয়া আছে, তো সেইগুলি আশা করছি যে কিছুদিনের মধ্যে চলে আসবে। আসার পর আমাদের এই অবস্থা স্বাভাবিক হবে। তো এখন যে ক্রাইসিস আছে, এখন শুধু আমরা গভর্নমেন্ট পারপাস এবং ইমার্জেন্সি পারপাসে মানুষের যে পরিষেবা, যেটা জরুরি পরিষেবা, সেটা চালানোর জন্য আমাদের রিজার্ভ স্টকে পেট্রোল আছে এবং ডিজেল আছে, সেটা আমরা এখন কন্ট্রোল করে আমরা দিচ্ছি। স্যার, অনবদ্য পেট্রোল পাম্পে প্রায় সময় দেখা যাইতেছে যে তেল থাকে না, ওইটার ব্যাপারে আপনার খাদ্য দপ্তর থেকে কোনো বিশেষ কিছু করা হয়েছে কিনা? এই পেট্রোল পাম্প সম্বন্ধে কিছু অভিযোগ আছে এবং তাদের সার্ভিসটা রেগুলার না ইরেগুলার, সেটার দিকে নজর রেখে আমরা দপ্তরের তরফ থেকে তাদের শোকজ করা হয়েছে এবং আমরা দেখছি কি করা যায়, সেটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। তবে কবে নাগাদ জ্বালানি তেলের এই তীব্র সংকট শেষ হবে তার কোনো সদুত্তর মেলেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া শহরের বস্ত্র প্রতিষ্ঠান নিউ বস্ত্রদ্বীপে ঈদ পুজো উপলক্ষে প্রতি 500 টাকা কেনাকাটার উপর যে কুপনগুলি প্রদান করা হয়েছিল সেগুলি লটারি হয় বুধবার। এতে বিজয়ীদের হাতে তাদের পুরস্কারগুলি তুলে দেওয়া হয়। সোনামুড়া শহরের সরোজনী মার্কেট স্থিত নিউ বস্ত্রদ্বীপে ঈদ পুজো উপলক্ষে প্রতি 500 টাকা কেনাকাটার উপর যে গিফট কুপন দেওয়া হয়েছিল সেগুলি লটারি অনুষ্ঠিত হয় বুধবার। এতে প্রথম পুরস্কার একটি হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার 28 ইঞ্চি LG LED কালার টিভি এবং তৃতীয় পুরস্কার 10টি নোকিয়া আশা মোবাইল। লটারি অনুষ্ঠিত হয় বিকেল 4:30 নাগাদ। এতে প্রথম বিজয়ী হন রিপনি মিয়া, দ্বিতীয় বিজয়ী রাজেশ দেবনাথ এবং তৃতীয় 10 জন বিজয়ীরা হলেন ফাহিম ফৈজল চৌধুরী, সুমিত্রা সাহা, সুভাষ দাস, আলমগীর হোসেন, হামিম চৌধুরী, মানসিকর চৌধুরী, রহিমা আক্তার, বেবি রক্ষিত, SP পাল এবং কাশী নিহাল চৌধুরী। লটারি খেলায় উপস্থিত ছিলেন বস্ত্রদ্বীপের কর্ণধার আব্দুল মন্নান সহ অন্যান্য কর্মকর্তারা। নম্বরে আমার সেকেন্ড প্রাইজ লাগবে LED টিভি LG কোম্পানি 28 ইঞ্চি। নিউ বস্ত্রদ্বীপ ভালো লাগতেছে,
আশা করি আগামীতে আবার খেলা হবে, নিউ বছর দিবে, আবার টিকিট কাটবো আমরা। রাজেশ দেবনাথ সেকেন্ড হিসেবে এলইডি। আমি আগে থেকে বিশেষ তো আমি যে একটা জিনিস হলে পাবো, আমি আগে থেকে বিশেষ সব মিলে 24টা। এই ব্যাপারটা নিয়ে অনেক দিনে আমার ব্রেনে ছিল, ওটা বিশাল সাড়া পাইলাম। সোনামুড়া বাসায় আমাকে অনেক হেল্প করলেন। তারপরেও আরেকটা টেনশন ছিল যে খেলাটা ফার্স্ট টাইম সোনামুড়াতে করছে, সোনামুড়ার মানুষ কতটুকু কি বুঝবে না বুঝবে। ওই হিসাবে আমি দেখলাম যে না, অনেক কিছু ওরা অনেক হেল্প করলো, খেলাটা আপনাদের সামনেই চললো, প্রত্যেকেই হেল্প করলেন, প্রত্যেকেই ঠিকঠাক মতো খেলাটা উপভোগ করলেন। তারপরে ওরা ঠিক মতো প্রাইজও নিয়ে গেলেন, অনেকেই সামনেই পেয়েছে। আবার এর মধ্যে যে প্রাইজগুলি অনেকগুলি এখনও আমি কোনো মানে পার্টি আসেনি আমার সামনে, তো আমি আশা রাখি ওরা আসবে আমার কাছে, যোগাযোগ করবে, আমি যথারীতি ওদের প্রাইস ঠিক পৌঁছে দেবো। দেওয়ালে নোটিশ টাঙিয়ে দিচ্ছি 8-10টা এই মার্কেটের সাইডে বাইডে সব জায়গায় আমি নোটিশ টাঙিয়ে দেবো, ওরা আসলেই দেখতে পারবে, প্রত্যেকেই নিজে নিজে দেখে যেতে পারবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দশমীর 4 দিন অতিক্রম হয়ে গেলেও এখনো তেলেমুড়া পুর পরিষদের পক্ষ থেকে খোয়াই নদী থেকে প্রতিমা কাঠামোগুলি সরানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, ফলে এই নিয়ে জনমনে দেখা দিয়েছে ক্ষোভ। দশমীর প্রায় 4 দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে প্রতিমা বিসর্জনের কাঠামোগুলি পরিষ্কার করার কোনো উদ্যোগ নিচ্ছে না তেলিয়ামুড়া পৌর পরিষদ কর্তৃপক্ষ। ফলে দূষিত হচ্ছে জল, কেউ কেউ আবার নদীতে স্নান করতে গিয়ে বা নদী পারাপার হতে গিয়ে পাও কেটে ফেলছে। তবে এই ঘটনা নতুন নয়, প্রত্যেক বছরই এমন হয়ে থাকে। এলাকাবাসীদের অভিযোগ শুধু এসব নয়, এখানে অনেক সময় মরা গবাদি পশুও পড়ে থাকে, কিন্তু সারাইয়ের কোনো উদ্যোগ থাকে না পুর পরিষদের। এই খোয়াই নদীর জল আবার পাম্প দিয়ে তুলে এবং তেলিয়ামুড়ার পুর পরিষদ এলাকায় সাপ্লাই সাহায্যে দেওয়া হয়। উল্লেখ্য যে কর্মীরা এই মূর্তি আবর্জনা পরিষ্কার করার কথা ছিল, তারা একদিন কাজ করে আর করেনি। পুর পরিষদ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না, ফলে জনমনে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। দায়িত্ব আসলো পরিষ্কার করুন, এরা 4-5 জন লোক আসলো, তারাও করছে না, এটি ফুরে রয়েছে রবিবার থেকে। ওই তখন ইডি তো বড় কথা না, গরম মরা গরু আয় আটকাইতে হয়, কুত্তা আয় আটকাইতে হয়, ছাগল আয় আটকাইতে হয়, এই তুই পরিষ্কার করো না, বাড়ির মধ্যে দুর্গন্ধ থাকতারি না, নদীর কাছে তো আমরা বাড়ি ঘর। তো এই জলটা কি এই জলটা কি আপনার ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কিটার থেকে পুরা এলাকা খাইতেছে এই নদীর জল, পুরা এলাকা করে তেলিয়ামুড়া সাব ডিভিশন সবটা। তো আপনি কি মনে করছেন, জল কি দূষিত হইতেছে? জল দূষিত হইতেছে, মরা গরু কুত্তা মুত্তা মরে তাই এই জল দূষিত না। এই যে প্যান্ডেলে এখন যে এই যে কাঠামো মূর্তি গুলা কালকে না পরশু দিনে কিন্তু এদিকে 22 করে লোক আইতে ফাও কাটছে, তখন ইডি তো ওইতাছে ফাও কাটাকাটি, ওই এই ছেলে ফাও কাটতে লাইছে, বাচ্চারা নদীতে নামতারে না, মানে বিভিন্ন ধরনের গুড়া ফুটা জায়গায় জল স্নান করলে সমস্ত শরীরে গুড়া ফুটা জায়গা, খাসলি গুড়া, এত দূষিত হয়েছে জলটা, ফসা কান্দা একদম জঘন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার